হয় এখানে আমরা দেখবো মাটি লাঙ্গলের মতো চষে যাবে, এর পিছনের অংশে লাঙ্গলের মতো চষে যাবে, দ্যাট ইজ মাটি স্ট্রাকচার ভেঙে যাবে এবং মাটি ক্ষয় হয়ে যাবে। এখানে একটা স্কাইলাইনের এক্সাম্পল আছে, এটা পোর্টেবল ডিভাইস যদিও। দেখো এটা একটা পাহাড়ি জায়গা, এই উপরে একটা টাওয়ার আছে গাড়ির উপরে, আর ওদিকে ল্যান্ডের টাওয়ার আছে কোথাও। সেখান থেকে গাছ কাটার পরে গাছটাকে মেশিন দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এই ক্যাবলের সাথে, এবং এই ক্যাবল দিয়ে টেনে আনা হয়। তো এটাতে এই আগের ছবিতে যেটা দেখেছে, এটা মাটির উপরে যেভাবে গাছকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাতে ব্যাপক মাটি ক্ষয় হয়, কিন্তু এই ক্ষেত্রে মাটি ক্ষয়টা হয় না। এটা তো আগে বলা হয়েছে যে আসলে এই ধরনের মেশিন গুলো ফরেস্ট মাটির উপরে লোড দেয় অনেক। এইখানে দেখো অলরেডি আমরা সারফেসে কিছু ইরোশনের সিমটম দেখতে পাচ্ছি। তো এই ইরোশন গুলো আমাদেরকে ম্যানেজ করতে হবে। যদি আমরা ম্যানেজ না করতে পারি তাহলে মাটির উর্বরতা স্থায়ীভাবে নষ্ট হবে। যে বিভিন্ন ধরনের হেভি লগিং এ ব্যবহার করা হয়, আমাদের দেশে অবশ্যই স্টিল, আমরা খুব মেকানিক্যাল লগিং ব্যবহার করি খুব সীমিত ক্ষেত্রে, সেজন্য আমাদের এখানে এখন পর্যন্ত ইম্প্যাক্ট তুলনামূলকভাবে কম। এই জায়গায় কি দেখা যাচ্ছে এই ছবিটাতে? এই ছবিটাতে দেখা যাচ্ছে এইটা একটা ফরেস্ট রোড ছিল। রোড যখন তৈরি করা হয়েছে তখন এই সাইড গুলো, এখানে পাহাড়ের স্লোপ কেটেই তো রোড তৈরি করা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে পাহাড়ের উপরের অংশটুকু রোডের উপরের দিকেরটা এখানে সয়েল ইনস্টেবল হয়ে গেছে, এবং এখানে আমরা ছোট একটা ভূমিধস দেখতে পাচ্ছি, মাটি ভেঙে পড়েছে। তার মানে হলো এটা এই রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সয়েল ইরোশন প্রমোট করেছি। একই জিনিস দেখা যাচ্ছে এই ছবিটাতেও, এখানেও এই যে এখানে মাটি ভেঙে পড়েছে। এই জায়গাটাতে দেখো আফটার ক্লিয়ার ফেলিং এর পরে সয়েল ইরোশন হয়েছে। এই যে এখানে হালকা নীলচের যে রং, এই জায়গাগুলো সব মিনারেল সয়েল এক্সপোজড হয়ে গেছে। এখানে যদি দেখা হয়, এখানে এই যে ট্রাক্টরের চাকার দাগ, এই ট্রাক্টরের চাকার দাগ এখানে ড্রেনের মতো হয়ে গেছে, ড্রেনের মতো হয়ে এখানে স্থায়ীভাবে পানি জমে যাবে, এবং এখানে সহজে সয়েল কম্প্যাকশন, ওয়াটার লগিং, এইসব বিবিধ কারণে এখানে সহজে গাছপালা হতে যাবে না। এবং অ্যাপারেন্টলি তোমাদের এই ছবিতে মনে হতে পারে যে এটা খুব বড় ইস্যু, হয়তো না, বাস্তবে এটা একটা অত্যন্ত বড় ইস্যু। কারণে যে পৃথিবীতে দেখা যায়, পার্টিকুলারলি ট্রপিক্যাল এশিয়াতে দেখা যায়, এই মেকানিক্যাল লগিং ইউজের কারণে ফরেস্ট 80% ল্যান্ড আনপ্রোডাক্টিভ হয়ে যায়, সেখানে ফরেস্ট্রিও সহজে করা যায়। সো হিসাব করে দেখতে পারো যে 40% ল্যান্ড যেখানে লগিং করা হয়েছে সেটা আনপ্রোডাক্টিভ হয়ে যেতে পারে। এখানে এই যে এখানেও একটা সয়েল ইরোশন দেখতো, এখানে দেখতে পাচ্ছ যে নিচে সয়েল, ইনফ্যাক্ট এখানে তোমরা যেটা দেখছো যে এই গাছের শিকড় নিচে যায়। তো শিকড় নিচে না যেতে পারার কারণ কি? নিচে ডেফিনেটলি এখানে এমন কোন লেয়ার ছিল যে যার ফলে যেটা ভেদ করে শিকড় মাটির নিচে যেতে পারে। এটা কি কারণে হতে পারে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ফরেস্ট ম্যানেজমেন্ট যেভাবে রিলেটেড হতে পারে, যে অতীতে এখানে লগিং এর কারণে হয়তো সয়েল কম্প্যাকশন হয়ে থাকতে পারে, এবং সেই কারণে এটা হয়তো শিকড় যায়নি, এই গাছটা উপড়ে পড়েছে ঝড়ে। আচ্ছা, এর আগে আমরা দেখাচ্ছিলাম যে গাছ কাটার পরে মাটিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি, তাতে অনেক বেশি ক্ষতি হতো। আর এই ছবিটাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, গাছটা
টেনে নিয়ে যাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মাটির উপর দিয়ে না, বরং গাছটাকে এই দুইটা অ্যাটাচমেন্ট দিয়ে মাটির থেকে উপরে তুলে ফেলা হয়েছে। এবং এখানে এই অংশটার ওই যে টায়ার আছে, এখানেও টায়ার আছে, এটা এখন গাড়ি দিয়ে যদি টেনে নিয়ে যাওয়া হয় তাহলে মাটির উপরে প্রভাবটা কম পড়বে। সো স্টিল যদিও গাছটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে, হারভেস্ট করা হচ্ছে, বাট এটা মাটির উপরে ইম্প্যাক্ট প্রডিউস হচ্ছে কম। সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই হারভেস্টিং অপারেশনের ইম্প্যাক্ট সয়েলের উপরে কি পড়ে সেটা এখানে বলা হচ্ছে যে ইফেক্ট অন স্ট্যাবিলিটি। আসলে এর আগে আমরা কয়েকটা ছবিতে দেখিয়েছি যে ভূমি ক্ষয় হয়, তার মানে হলো ল্যান্ডকে ইনস্টেবল করে থাকে। সেই জিনিসটা কিভাবে করে, যেমন ফরেস্ট হারভেস্টিং ডাজন্ট ডিস্টার্ব অনলি দি সারফেস সয়েল বাট অন স্লোপ অলসো অ্যাফেক্ট দি স্ট্যাবিলিটি। এটা যে শুধু সারফেস সয়েলে কম্প্যাকশন বা প্লাউইং করে সেটাই না, এটা স্লোপে স্ট্যাবিলিটিটাকে প্রভাবিত করে। তোমরা অ্যাঙ্গেল অফ রিপোজ বলে একটা শব্দ শুনে থাকতে পারো। যখন কোনো জিনিসকে ন্যাচারালি উপর থেকে ন্যাচারালি স্ট্যাক করে পাইল করে রাখা হয়, দেখা যাবে যে তারা একটা ন্যাচারালি একটা শেপ নেয়। এই শেপটা যদি কোনো কারণে ভেঙে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পুরো স্ট্রাকচারটাই ভেঙে পড়তে পারে। যেমন তোমরা এটা ট্রাই করে দেখতে পারো যে তোমরা বালি দিয়ে একটা ছোট ঢিবি বানানোর চেষ্টা করতে পারো, খুব ছোট করেই। একটা জায়গায় বালি ফেললে নিজেই ঢিবি তৈরি হবে, তোমাকে কিছু করতে হবে না। এই ঢিবির একটা ন্যাচারাল অ্যাঙ্গেল তৈরি হবে সাইডের সাথে। তুমি যদি কোনো ভাবে এই অ্যাঙ্গেলটাতে ডিস্টার্ব করো, দেখবে যে উপরের অংশ ধসে পড়ছে। আমরা রোড কনস্ট্রাকশনের সময় আমরা এই কাজটাই করে থাকি, যে আমরা এই স্লোপ কেটেই রাস্তা বানাই, তার ফলে স্লোপের উপরে অংশে এবং নিচে স্ট্যাবিলিটিটা কমে যায় এবং যার ফলে বিভিন্ন সময় ভূমিধস হতে পারে। ক্লিয়ার কাটিং প্র্যাকটিস করলে, যে স্লোপিং ল্যান্ডে বা হিলে প্র্যাকটিস করলে, এটা প্রায় 3 গুণ ল্যান্ডস্লাইডের সম্ভাবনাটাকে বাড়ায়। আর আমরা যত ল্যান্ডস্লাইড দেখি ফরেস্ট ম্যানেজমেন্ট রিলেটেড, তার প্রায় অর্ধেকের কারণ হলো ফরেস্ট রোড কনস্ট্রাকশন। স্যার ক্লিয়ার কাটিংটা কি? ক্লিয়ার কাটিং হলো, আমরা এর আগে ছবিতে দেখিয়েছি, দেখো এটা সিলভিকালচার সিস্টেমে তোমরা পড়বে, কিন্তু তার আগে আমি ছবিটা দেখিয়ে দিই। এই ছবিটাতে যদি খেয়াল করো, এখানে দেখতে পাবে এই যে আশেপাশে বন আছে, এই অংশটুকু সব গাছপালা একসাথে কেটে ফেলা হয়েছে। ইনফ্যাক্ট এখানে শুধু গাছ কাটা হয় না, গাছ তো সব কাটা হয়, যে কোনো গাছ কাটা হবে, এমনকি এখানে যে আগাছা থাকবে সেটাও কেটে ফেলা হয়, কেটে শুকিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এটা হলো ক্লিয়ার কাটিং এর একটা বৈশিষ্ট্য। এখানেও দেখতে পাচ্ছ যে এখানে এই ছবিটাতে সব এটাকে বলা হয় ক্লিয়ার কাটিং। তার মানে হলো আমরা যেটা আলোচনা করছিলাম, যে আমরা যদি এই ক্লিয়ার কাটিং প্র্যাকটিস করি, মানে এক জায়গায় স্লোপিং ল্যান্ডে সব গাছ কাটি, একেবারে আগাছা শুদ্ধ, তারপর পুড়িয়ে দিই, তাহলে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা প্রায় 3 গুণ বেড়ে যায়। আর ফরেস্ট রোড and clear cutting together may increase landslide by 5 times over a period of 2 decades. তার মানে বলা হচ্ছে যে আমরা যদি ক্লিয়ার কাটিং প্র্যাকটিস করি তাহলে অবশ্যই রোড লাগে, এবং এই ফরেস্ট রোড আর ক্লিয়ার কাটিং একসাথে ভূমি ধসের সম্ভাবনা প্রায় 5 গুণ বাড়িয়ে দেয়। এই ফরেস্ট হারভেস্টিং এর সাথে ফরেস্ট ম্যানেজমেন্টের সাথে যে জিনিসগুলো ঘটে থাকে,
the loss of soil organic matter and nutrient change in the soil chemistry and change in the soil chemistry. আমাদের organic matter loss হয়, nutrient loss হয়, soil chemistry বদলে যায়। কিভাবে বদলায়? সয়েল টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা যখন একটা জায়গায় ফরেস্ট থাকে তখন মাটি কি গরম বেশি হবে, সয়েল টেম্পারেচার বেশি হবে না কম হবে? স্যার কম হবে। কম হবে। আর আমরা যদি ওটাকে এক্সপোজ করে দিই, মানে গাছপালা সব কেটে ফেলি, সয়েল টেম্পারেচার বাড়বে, বেশি হবে। সয়েল টেম্পারেচার বেশি হলে কি হবে? স্যার প্রাথমিকভাবে যেটা স্যার মাইক্রো অর্গানিজম গুলো এখানে কোনো থাকতে পারবে না। একটা জিনিস হতে পারে, আমরা প্রথমত দেখতে পারি যে ওখানে সয়েলটা ড্রাই হবে। আচ্ছা, সয়েল ড্রাই হলে সেখানে মাইক্রো অর্গানিজম থাকতে পারবে না। আচ্ছা, একটা জিনিস গেল। আরেক উল্টো জিনিস আরেকটাও হতে পারে যে সয়েল ড্রাই হলো কিন্তু সেখানে প্রচুর পানি আছে। পানি আছে মানে হলো একেবারে পানি ফর্মে না, বাট মাটি ভেজা আছে। সেই ক্ষেত্রে টেম্পারেচার বাড়লো, সয়েল ভেজা আছে, মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি অনেক বাড়বে, অর্গানিক ম্যাটার ভেরি কুইকলি ডিকম্পোজ হবে, মিনারেল নিউট্রিয়েন্টস কুইকলি রিলিজ হবে এবং ফলোইং রেনে সেই নিউট্রিয়েন্ট গুলো ওখান থেকে ধুয়ে চলে যাবে। এই জিনিসটাও হয়। সো সয়েল টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে আমরা সয়েল ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস এর ব্যাপক চেঞ্জ দেখতে পারি। তারপর সয়েলের ফিজিক্যাল প্রপার্টিসও চেঞ্জ করে এই ফরেস্ট্রি অ্যাক্টিভিটিস। যেমন আমরা যখন হেভি মেশিনারি ব্যবহার করি, এটা সয়েল স্ট্রাকচার চেঞ্জ করে দেয়, পোরোসিটি, ডেনসিটি, পোর সাইজ, ডিস্ট্রিবিউশন, অ্যারেশন, ওয়াটার রিটেনশন, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি সব চেঞ্জ করে দেয়। এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে হেভি মেশিন ব্যবহার করলে সারফেসের একটু নিচেই সাবসয়েল লেভেলে এখানে প্রেসার দেওয়ার কারণে এটা কম্প্যাক্ট হতে থাকে। তার মানে হলো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, পোরোসিটি কমে যায়, ডেনসিটি বেড়ে যায়, পোর সাইজ কমে যায়, যার ফলে ওয়াটার ইনফিল্ট্রেশন কমে যায়, অ্যারেশন কমে যায়। সো আমরা দেখবো যে অনেকগুলো পরিবর্তন ঘটে। আর কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা ডিপেন্ড করে যে আমরা কত ভারী মেশিন ব্যবহার করছি এবং কতবার ব্যবহার করছি ওই জায়গাতে। স্যার এখানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা কি? হাইড্রোলিক কন্ডাক্টিভিটি হলো আমরা যদি ধরো তুমি যে কোনো জায়গায় মাটিতে একটা জায়গায় মাটিটা ধরো শুকনো, মাটিটা শুকনো আছে, এখন একটা অংশে, মাটির সম্পূর্ণ অংশে না, একটা অংশে পানি দিবে, তাহলে তুমি কি দেখতে পারো? প্রথমে যে অংশটাতে পানি দিচ্ছ তুমি সেটা দেখবে যে সেটা ভিজেছে, এটা ঠিক। আস্তে আস্তে এই ভেজাটা কি পাশে ছড়াতে থাকবে? তুমি আর পানি দিলে না, তুমি একটা শুকনো মাটির দলাতে তুমি অল্প কিছু পানি দিলে। পানি দেওয়ার পরে কি দেখো? যেখানে পানি দিয়েছো সেই জায়গা ভেজার পরে এই ভেজাটা কি আশেপাশে ছড়াতে থাকে? কি দেখা যাবে? আশেপাশে ছড়াবে। ছড়াবে। কেন ছড়াবে? ছড়াবে এই কারণে যে পানি তোমার পানির একটা যে ভেজা অংশটা পাশের অংশটাকে ভেজাবে, তারপরটা তার পাশের অংশকে ভেজাতে থাকবে, এইভাবে ছড়ানো। এই যে ছড়ানোটাই কারণই হলো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। যদি মাটি এমন হয় যে ধরো স্যান্ডি সয়েল, তাহলে কি এই পাশে ছড়াবে? স্যান্ডি সয়েলের উপরে তুমি পানি দিয়েছো, পানিটা কি হবে? সরাসরি নিচে চলে যাবে, এর পাশে আশেপাশের জায়গাতে ছড়াবে। কারণ হলো স্যান্ডি সয়েলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কম। আর যদি তুমি ফাইন টেক্সচার্ড সয়েল নাও, তাহলে দেখবে যে পানি নিচে যাওয়ার আগেই
গ্র্যাজুয়ালি পানি মুভ করবে এবং আশেপাশের জায়গাটাকে ভেজাতে থাকবে। হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বেশি বলেই এটা হবে। আবার আমরা এই যে দেখি যে গাছ মাটি থেকে পানি ব্যবহার করছে, যখন পানির উপরের লেয়ার শুকিয়ে যাচ্ছে বা রুট আছে যে অংশে সেখানে পানি শুকিয়ে যাচ্ছে, তখন ওই রুটের কাছাকাছি পানির কি অন্য কোনো ভাবে ফ্লো হয় অন্য জায়গা থেকে? তোমরা সয়েল সায়েন্সেও এটা পড়ে থাকতে পারো, এবং এটা ওয়াটার আপটেক বাই প্লান্টস, প্লান্ট ফিজিওলজিতে সেখানেও পড়ে থাকার কথা, দুই অংশেই পড়া উচিত। আমরা যেটা দেখি যে ধরো একটা জায়গায় গাছ আছে, গাছ মাটি থেকে পানি শোষণ করছে, পানি শোষণ করলে সেই অংশে ডেফিনেটলি পানির অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, তখন তার আশপাশ থেকে সেই অংশে পানি প্রবাহিত হয়। এই পানি প্রবাহটা হয় ফাইন টেক্সচার্ড সয়েল যদি হয়, তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি থাকা বেশি হওয়ার কারণে সেখানে পানি সহজে প্রবাহিত হয়। কিন্তু এই জায়গাটা যদি কোর্স সয়েল হয়, তাহলে আমরা দেখব যে পানির প্রবাহ হচ্ছে না। আবার পানি আমরা জানি মাটির সারফেস থেকে ইভাপোরেশন হয়, নিচ থেকে মাটির সারফেসে কন্টিনিউয়াস একটা ফ্লো থাকতে হয়, যদি না থাকে তাহলে সারফেস ড্রাই হয়ে যাবে, মাটি ড্রাই হবে। এই যে ফ্লোটা থাকে, এটাও হলো হাইড্রোলিক কন্ডাক্টিভিটির কারণে। আচ্ছা, এখন এই সয়েলটা কিভাবে আমাদের ফরেস্ট ম্যানেজমেন্ট ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে সেটা লাস্ট স্লাইডটাতে আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখি কোন জায়গায় সয়েল খুবই ভঙ্গুর, ফার্টিলিটি কম, স্ট্যাবিলিটি ভালো না, ভূমিক্ষয়ের প্রবণতা বেশি, সেখানে কি আমরা হেভি মেশিন ব্যবহার করব? না স্যার। করব। আমরা দেখা যাবে যে মেশিন ব্যবহার করব কোন জায়গায় যেখানে স্লোপ কম, মাটির স্ট্যাবিলিটিটা ভালো, কম্প্যাক্ট হওয়ার চান্স কম, সেসব জায়গায় আমরা দেখা যাবে যে ভারী মেশিন ব্যবহার করব। তারপরে হারভেস্টিং এর পরে ওই জায়গার ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করব? যদি দেখি যে সয়েল ইরোশনের চান্স বেশি আছে, যদি আমরা মাটিটাকে ওপেন রাখি তাহলে দ্রুত সয়েল ইরোশন হবে। যেমন আমাদের দেশে যে সমস্যাটা হয়, আমাদের দেশে বর্ষাকালে তো বৃষ্টি হয় ভারী, এবং পুরো বর্ষাকাল জুড়ে প্রচুর বৃষ্টিপাত হয়। আমরা যদি আমাদের দেশে হারভেস্টিং করার পরে ওই সারফেসটা ওইভাবে, হারভেস্টিং করার পরে সাইটটা বার্ন করে এটাকে ন্যাচারাল রিজেনারেশনের জন্য রেখে দিই, অথবা বীজ ছিটিয়ে রিজেনারেশন করতে চাই, যার ফলে জায়গাটা পুরো বর্ষাকাল জুড়ে উন্মুক্ত থাকে, তাহলে কি হবে? ব্যাপক ভূমিক্ষয় হবে। সেজন্য এরকম জায়গাগুলোতে আমরা কি করি? আমরা ক্লিয়ার ফিলিং ফলোড বাই আর্টিফিশিয়াল রিজেনারেশন প্র্যাকটিস করি। তার মানে হলো আমরা জায়গা ওপেন করে আবার হচ্ছে গাছ লাগি, যাতে দ্রুত একটা ফরেস্ট কাভার তৈরি হয়। আরো সেন্সিটিভ জায়গা যদি হয়, তাহলে আমরা অনেক সময় কাভার ক্রপ ব্যবহার করি। কাভার ক্রপ তোমরা সিলভিকালচারে শব্দটা, সিলভিকালচার পড়েছো কিনা আমি জানি না, পড়লে সেখানে পড়ার কথা এটা। কাভার ক্রপ মানে হলো আমরা এই মাটিটা যাতে এক্সপোজ না থাকে এমন কিছু লাগিয়ে দিই যেটা দ্রুত মাটির উপরে একটা কাভার দেবে। এই জিনিসটা তোমরা আসলে দেখেছো, এইভাবে দেখোনি। সেটা হলো অনেক জায়গায় দেখবে যে রাস্তা তৈরি করার পরে রাস্তার সাইডে যে স্লোপটা থাকে সেখানে কি লাগানো হয়? এটা দেখেছো? ঘাস লাগানো হয়। ঘাস লাগিয়ে দেওয়া হয়। কেন ঘাসটা লাগাইতে হয়? ঘাসটা লাগিয়ে দেওয়া হয় এই কারণেই যাতে মাটির উপরে একটা কভার দেওয়া যায় দ্রুত, এবং এতে ভূমিক্ষয় কমবে। আবার কোন জায়গায় দেখবে যে ঘাস লাগানো, তো যেভাবে আমরা ঘাস লাগাইতে দেখি যে ঘাসে মাটি সহ ঘাস তুলে নিয়ে এসে উপরে বসিয়ে দেয়, তাই না? এটা তো কস্টলি। অনেক জায়গায় করা হয় যে কলাই ডাল বীজ ছিটিয়ে দেওয়া হয়, কারণ এই ধরনের গাছগুলো খুব দ্রুত বাড়ে এবং দ্রুত
উপর সয়েলের উপর একটা কভার দেয়। একই কাজ ফরেস্ট্রিতেও করা হয় বিভিন্ন স্পিসিস দিয়ে। তারপরে এখানে ফার্টিলাইজার বা হার্বিসাইডের কেমন আচরণ করবে এটা এটা নির্ভর করে সয়েলের উপরে, যার জন্য আমরা ফরেস্টে ফার্টিলাইজার ব্যবহার করব কি করব না, হার্বিসাইড ব্যবহার করব কি করব না, এই সিদ্ধান্তগুলো আমাদের মাটির গুণাগুণ বিবেচনা করেই নিতে হয়। তবে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব জায়গায় সাধারণত আমরা ফরেস্ট ফার্টিলাইজেশনটা করে থাকি, করি না। হার্বিসাইড ইউজও আমরা অলমোস্ট করি না, সুতরাং এটা খুব একটা বড় ইস্যু না। লাস্ট পয়েন্টে তোমাদের খেয়াল রাখতে হবে, আমরা ফরেস্ট ম্যানেজমেন্টে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো আমরা বনটাকে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা করব এবং দীর্ঘদিন ধরে একই হারে টিম্বার হারভেস্ট করব, মাটির প্রোডাক্টিভিটি ঠিক রেখে। আমরা যদি মাটির প্রতি কেয়ারফুল না হই, এখন পর্যন্ত আমরা কেয়ারফুল না, তাহলে যেটা হবে, তাহলে কি হবে, আমাদের এই সব ফরেস্ট্রি কার্যক্রমের মাধ্যমে আস্তে আস্তে মাটির উর্বরতা কমতে থাকবে। এবং যদিও আমরা আশা করি যে যুগের পর যুগ ধরে ফরেস্ট থেকে একই উৎপাদন পাওয়া যাবে, সেটা আসলে বাস্তবে দেখা যায় না। বাস্তবে সব জায়গাতেই দেখা যায় যে প্রথম রোটেশনে যে পরিমাণ টিম্বার প্রডিউস করা যায় পার ইউনিট এরিয়া, দেখা যায় যে সেকেন্ড রোটেশনে কমতে থাকে, থার্ড রোটেশনে আরো কমতে থাকে, এইভাবে চলতে থাকে। তার মানে হলো আমরা এই ফরেস্ট ম্যানেজমেন্টের যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ করতে ব্যর্থ হই এবং আমরা সয়েলকে যত নেগলেক্ট করব আমাদের ব্যর্থতার পরিমাণ তত বাড়বে। যত আমরা সয়েল সম্বন্ধে কেয়ারফুল হব ততই আমাদের ফরেস্ট ম্যানেজমেন্টের লং টার্ম অবজেক্টিভ অ্যাচিভ করার সম্ভাবনাটা বাড়তে থাকবে। ওকে, তো এটা দিয়েই আমরা এই চ্যাপ্টারটা শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে কুইকলি করতে হবে। কোনো একটা জায়গায় নতুন ভাবে গাছ লাগাইতে চাই, তাহলে কি আমাদের ওই আগের যে গাছটা ছিল ওটার রোড কি আপলোড করতে হবে? এটা কি জরুরি? এটা মোটেও প্রয়োজন নেই। আপলোড করতে গেলে বরং যে ঝামেলাটা হবে, আপলোড করা অত্যন্ত ট্রাবলসাম কাজ, রুট তো রিমুভ করা খুব কঠিন কাজ। আর তোমরা চিন্তা করো যে একটা গাছের তুলে ফেলবে তুমি, তাহলে মাটি কতখানি খোঁড়াখুড়ি করতে হবে। মাটি খোঁড়াখুড়ি মানে মাটি ভাঙা হলো মাটির ইরোডিবিলিটি বাড়িয়ে দেওয়া। শুধু ইরোডিবিলিটি বাড়ানোই না, এর এই ভৌত রাসায়নিক প্রপার্টিও ব্যাপক পরিবর্তন করে দেওয়া। তোমার গাছের গুড়িটা নতুন যে গাছটা আমরা লাগাইলাম সেটা রোড সিস্টেম কিভাবে ডেভেলপ করবো? এটা আগের রুট সিস্টেম কি পরের গাছের রুট সিস্টেম ডেভেলপ করতে কোনো দিন বাধা দেয়? বরং দেখা যাবে যেটা, হ্যাঁ, যদি স্যার পাশাপাশি লাগাই তাহলে সো হোয়াট, কিচ্ছু সমস্যা নেই। বরং আমরা দেখতে পাবো যেটা হবে যে আগের গাছের শিকড়টা আস্তে আস্তে, কি গাছ যদি না থাকে শিকড় বেঁচে থাকবে? থাকবে না স্যার, কিন্তু সেটা তো অনেকদিন পর মারা যায়। না, ঠিক আছে, এইটা যখন বেঁচে নাই, মরে যাবে, তখন তো সে কমপ্লিট করবে না তোমার লাগানো গাছের সাথে। আর তাছাড়া এই মরা গাছটার শিকড় আস্তে আস্তে ওখানে পচবে, অর্গানিক ম্যাটার যোগ করবে, ওই সয়েলের পোরোসিটি, সয়েলের ড্রেনেজ, সবগুলো জিনিসকেই ইনফ্লুয়েন্স করবে। সো এই শিকড়টার অনেক উপকারী ভূমিকায় আছে। এখানে কোনো প্রয়োজন নাই যে ওই গাছটার, যে গাছটা কেটে ফেলা হয়েছে বা মরে গেছে তার শিকড়কে আপলোড করতে হবে, কোনো কারণ নেই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করছি।
আচ্ছা, উইন্ড কাকে বলে? উইন্ড আর এয়ারের মধ্যে পার্থক্য কি? হরিজন্টাল মুভমেন্ট অফ এয়ার উইন্ড। রাইট, এটা মেবি হরিজন্টাল, মেবি ভার্টিক্যাল, দুইটাই হয়। প্রথমত আমরা এয়ারের মুভমেন্টটাকেই উইন্ড, আর এই মুভমেন্টটা হয় একটা মাত্রই কারণে, সেটা কি? বাতাস এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। কোন কারণে যায়? স্যার অ্যাটমসফিয়ারিক প্রেসারের কারণে। এক্স্যাক্টলি, হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনের দিকে বাতাস প্রবাহিত হয়, এটাই হলো চিরাচরিত ঘটনা। এখন প্রশ্ন আসে, অ্যাটমসফিয়ারের একটা জায়গায় হাই প্রেসার জোন তৈরি হচ্ছে, আরেকটা জায়গায় লো প্রেসার জোন তৈরি হচ্ছে, কেন হয়? স্যার যখন এক জায়গায় টেম্পারেচারের টেম্পারেচার কারণে। বেশি হয় তখন সেখানে Exactly. স্যার লো প্রেসার জোন তৈরি হয়। এক জায়গায় টেম্পারেচার বেশি, আরেক জায়গায় টেম্পারেচার কম। এক জায়গার টেম্পারেচার বেশি, আরেকটা জায়গার টেম্পারেচার কম, কেন হয়? স্যার সোলার intensity রেডিয়েশনের ইন্টেন্সিটির কারণে। আবার আবার বলো। সোলার রেডিয়েশনের ইন্টেন্সিটির কারণে স্যার। সেটা হলো একটা কারণ। আমরা যখন তাপ টেম্পারেচার পড়িয়েছিলাম তখন আমরা হিটের সোর্সের কথা বলেছি। হিটের সোর্স কি? শুধু কি সূর্যের আলো? না স্যার, তাহলে স্যার ওয়াটারও হিটের সোর্স হতে পারে, কারণ ওয়াটার প্রচুর মানে- পরিমাণে হিট। রাইট, ওয়াটারও হতে পারে, ওয়াটারও হতে পারে, মাটি কেন হবে না? ল্যান্ডও তো হয়। ল্যান্ডও হবে স্যার। এক্স্যাক্টলি। তার মানে হলো, তুমি একটা পয়েন্ট বলেছো যে সোলার রেডিয়েশন এর ইন্টেন্সিটি, দ্যাট ইজ ভেরি কারেক্ট। এর সাথে এই মাটি, পানি ইত্যাদি বিভিন্ন ফ্যাক্টরও হিটের সোর্স। সেই জন্য কোন জায়গার টেম্পারেচার কন্ডিশনটা নির্ভর করে সেই জায়গাতে সোলার রেডিয়েশন কি পরিমাণ পৌঁছাচ্ছে, প্লাস সেই জায়গাটার কি দিয়ে গঠিত, এগুলোর উপরে নির্ভর করে টেম্পারেচার কন্ডিশন। এবং যেহেতু ভূমির গঠন ইন টার্মস অফ ম্যাটেরিয়াল, ইন টার্মস অফ ফিজিক্যাল স্ট্রাকচার এক জায়গা থেকে আরেক জায়গায় ভিন্ন হয়, যেহেতু সোলার রেডিয়েশনের ইন্টেন্সিটিও ভ্যারি করে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক সময় থেকে অন্য সময়ে, এজন্য আমরা দেখি যে অ্যাটমসফিয়ারে কোনো অংশে হাই প্রেসার ডেভেলপ করে, কোনো অংশে লো প্রেসার ডেভেলপ করে, এবং এই হাই প্রেসার লো প্রেসার জোন তৈরি হওয়ার কারণেই বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। আমরা যদি ইকোলজিক্যাল রোল দেখি বাতাসের, বায়ু প্রবাহের, তাহলে দেখবো যে এটা বৃষ্টিপাত কোথায় হবে না হবে এটাকে ছড়িয়ে দেয়। আমরা এই যে কালবৈশাখীর সময়, মানে অনেক সময় দেখি যে আকাশে খুব ঘন মেঘ কিন্তু বৃষ্টি হলো না। যদি যদি জোরালো বাতাস থাকে তাহলে মেঘ উড়ে চলে যায়। তাহলে বৃষ্টি হবে কি হবে না কিসের উপর নির্ভর করছে? বাতাস, বায়ু প্রবাহ মেঘকে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে বা যাচ্ছে। বায়ু প্রবাহ, ইনফ্যাক্ট অ্যাটমসফিয়ার, নাইট্রোজেনের অ্যাভেলেবিলিটিকেও ইনফ্লুয়েন্স করে। নাইট্রোজেনের, পৃথিবীতে নাইট্রোজেনের বিগেস্ট সোর্স কি? স্যার এয়ার। এয়ার। এয়ার থেকে নাইট্রোজেন মাটিতে আসে কিভাবে? স্যার ব্যাকটেরিয়ার মাধ্যমে। ব্যাকটেরিয়াতে আসে শুধু মাটিতে, মাটি আর্থ সারফেসে বা অ্যাটমসফিয়ারের লোয়ার রিজিয়নে, এটা যথেষ্ট। সয়েল পোরের মাধ্যমে। স্যার বজ্রপাতের মাধ্যমে স্যার। হ্যাঁ,
বজ্রপাতের মাধ্যমে স্যার। রাইট, বজ্রপাতের মাধ্যমে। এই বজ্রপাত হওয়া না হওয়া মানে মেঘের যে অ্যাক্টিভিটি, এটা নিয়ন্ত্রণ হয় কার দ্বারা? স্যার বাতাসের দ্বারা। উইন্ডের দ্বারা। উইন্ডের দ্বারা। এই কয়েকদিন আগে আমি কিসে একটা হিসাব দেখলাম, বাংলাদেশে এখন বছরে কতগুলো বজ্রপাত হয়। এই হিসাব তোমাদের কোনো ধারণা আছে? আমি যেটা পড়লাম, এটা বোধ হয় প্রায় 40 লাখ। 40 লাখ বজ্রপাতের ঘটনা ঘটে, মানে বিজলি চমকা একটু এরকম সংখ্যক। আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের বইয়ে লেখা ছিল যে একটা বজ্রপাতে যে পরিমাণ নাইট্রোজেন অ্যাটমসফিয়ার থেকে আর্থ সারফেসে যোগ হয় তা সেই সময়ে পৃথিবীর সকল ইউরিয়া ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতার চাইতে বেশি। এখন এতদিনে ডেফিনেটলি পৃথিবীর ইউরিয়া উৎপাদন ক্ষমতা আরো অনেক বেড়েছে, কারণ আরো অনেক ইন্ডাস্ট্রি হয়েছে। এখন ওই ইকুয়েশনে কি হয়েছে তা জানি না, তবে এই কথাটা একটা জিনিস রিফ্লেক্ট করে যে বজ্রপাতের ফলে ব্যাপক পরিমাণ নাইট্রোজেন পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, যেটা পৃথিবী পৃষ্ঠে উদ্ভিদ এবং প্রাণীর জন্য প্রয়োজন। এই জন্য এখানে বলা হচ্ছে যে উইন্ড নাইট্রোজেন কন্ট্রিবিউট করে ইকোসিস্টেম। তারপরে আরেকটা জিনিস হলো ট্রান্সপোর্ট, এই মাটির কণা পরিবহন করে থাকে, এবং এই কণা পরিবহনের ইম্প্যাক্ট কি হতে পারে? কেউ অনুমান করতে পারো যে এই মাটি কণা পরিবহন এর প্রভাব কি হতে পারে? এক জায়গা থেকে মাটির কণা নিয়ে যাচ্ছে, এটার প্রভাব কি পড়তে পারে? স্যার কোন জায়গায় সয়েল ফরমেশন হতে পারে যেখানে ওই মাটির কণাগুলো রাইট, ডিপোজিটেড হবে। হ্যাঁ, আর যেখান থেকে মাটির কণা নিয়ে যাবে সেখানে স্যার মানে ভূমি ক্ষয় হবে আর কি, মাটি ক্ষয় হয়ে যাবে। শুধু ওইভাবে ক্ষয় বললে তো হবে না, ভিজিবল যে জিনিসগুলো আছে, যেমন অ্যারাবিয়ান ডেজার্ট, সাহারা, এই যে এখানে বিশাল যে মরুভূমি, এই মরুভূমির সৃষ্টির জন্য দায়ী হলো বায়ু প্রবাহের ওই জায়গাগুলোতে সূক্ষ্ম মাটি কণাকে প্রবাহিত করে নিয়ে যাওয়া, এবং এই ধূলিকণা যেখানে জমা হয়েছে সেখানে অত্যন্ত উর্বর ভূমি গঠিত হয়েছে, যে সয়েলকে বলা হয় লোয়েস্ট সয়েল। চায়না এবং ইউরোপের কিছু জায়গা আছে এই লোয়েস্ট সয়েল ডিপোজিশনের কারণে ভূমি অত্যন্ত উর্বর হয়েছে। সো দেখা যাচ্ছে যে একটা জায়গায় বায়ু প্রবাহের ফলে একটা জায়গা অনুর্বর হয়ে যাচ্ছে, মরুভূমি হচ্ছে, আর যেখানে জমা হচ্ছে সেখানে উর্বর জমি তৈরি হচ্ছে। তারপরে কেবলই মাটির কণা? হ্যাঁ, পার্টিকুলেট ম্যাটার কি কেবলই মাটির কণা? পার্টিকুলেট যে কোনো কণা। এখন মাটি থেকে কোন কণা নিয়ে যায়? মাটি থেকে তো সূক্ষ্ম মাটির কণাই নেই। ডেফিনেটলি উইন্ড তো আর ফাইন পার্টিকেল গুলো নিয়ে যাবে আর কোর্স পার্টিকেলটা পড়ে থাকবে। রাইট, রাইট। ইভাপোরেশন, ট্রান্সপিরেশন এগুলোকে ইনফ্লুয়েন্স করে, এটা তো আমরা জানি। মডারেট অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা দেখি বায়ু প্রবাহের ফলে যেটা হয়, তাপ ছড়িয়ে পড়ে, যার ফলে
কোন জায়গা যদি খুব গরম হওয়ার কথা থেকে থাকে সেই জায়গাটা আসলে অত গরম হয় না, আবার কোথাও খুব ঠান্ডা হওয়ার কথা সেই জায়গাটাও অতটা ঠান্ডা হয় না এই বায়ু প্রবাহ যদি থাকে। প্লান্টের রিপ্রোডাকশনের ডিস্ট্রিবিউশনে যে ইনফ্লুয়েন্স করে সেটা তো আমরা জানি, কারণ বেশিরভাগ উদ্ভিদই হলো উইন্ড পলিনেটেড। আর অনেক প্লান্ট আছে যাদের সিড বাতাসে ছড়ায়। ফরেস্টে ইম্পর্টেন্ট ফরেস্ট স্পিসিস কয়েকটা, কোনটার নাম বলতে পারো যার বীজ বাতাসে ছড়ায়? বাংলাদেশে অ্যাটলিস্ট 2টা স্পিসিস আছে ইম্পর্টেন্ট ফরেস্ট স্পিসিস যাদের বীজ বাতাসে ছড়ায়। নাম বলে দেখি এরকম। একাশিয়া। একাশিয়া, তুমি বীজ দেখেছো একাশিয়ার? তুমি একাশিয়ার বীজ দেখো? একাশিয়া ইজ নট দি রাইট এক্সাম্পল। একাশিয়ার বীজ বাতাসে ছড়াতে পারে না। মেহগনি, মেহগনির বীজ ছড়ায়। মেহগনির বীজ ছড়ায়। শিমুল গাছের। শিমুল ইম্পর্টেন্ট টিম্বার তো না আমাদের দেশে, তাই না? সরি স্যার। আমাদের দেশে ইম্পর্টেন্ট 2টা স্পিসিস, খুব ইম্পর্টেন্ট 2টা স্পিসিস। একটা হলো গর্জন, এর বীজ ছড়ায় বাতাসে কারণ ওর ফ্রুটের গায়ে উইং আছে। শালের বীজ ছড়ায় বাতাসে, তারও উইং আছে। এবং গর্জন, শাল দুটাই আমাদের 2 এলাকার বনের সবচাইতে ইম্পর্টেন্ট গাছ। একটা হলো হিলে গর্জন আর শাল ফরেস্টে শাল। affect migration of plants and animals. প্লান্টের মাইগ্রেশন তো দেখলাম, অ্যানিমাল মাইগ্রেশন কেও এটা ইনফ্লুয়েন্স করে। কিভাবে করে? প্রথমত অ্যানিমাল মাইগ্রেশন, এটা আমরা এক্সাম্পল অনেকগুলোই দিতে পারি। এই যে ধরো শীতকালে আমাদের দেশে পাখি আসে, এই পাখিগুলো কি বাতাসের বিপরীতে উড়ে আসে আমাদের দেশে? না স্যার। বাতাসের বিপরীতে পাখির উড়ে আসা কি সম্ভব? না স্যার, অনেক কঠিন। বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে পাখি সেই দিকে উড়ে আসে, বাতাসের অনুকূলে। আবার এই যে দেখা যায় এই যে কিছু হাঁস সাইবেরিয়া থেকে উড়ে আসে ইন্ডিয়াতে, বাংলাদেশে, যেগুলো হিমালয়ের উপর দিয়ে আসে, মাউন্ট এভারেস্টের উপর দিয়ে আসে। এখন চিন্তা করো, মাউন্ট এভারেস্ট মানে হলো প্রায় 9 কিলোমিটার উঁচু। এর উপরে ওঠা সরাসরি এই পাখা ঝাপটে ওঠা কি এত সহজ হবে? না স্যার, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। বাতাসের সাহায্য লাগবে। বাতাসের সাহায্য লাগবে, এবং এটা অনেক জায়গাতেই দেখা যায় যে বিশেষ করে হাই ফ্লাইং বার্ডস এর ক্ষেত্রে তারা এই বাতাসের উপরে ওঠার জন্য ওই জায়গাগুলোকে ব্যবহার করে যেখানে মাটির উত্তাপ বেশি, যার ফলে আপওয়ার্ড উইন্ড ফ্লো আছে, আপওয়ার্ড উইন্ড মুভমেন্ট আছে। সেখানে এই বাতাসের উপরে চড়ে তারা উপরে ওঠে এবং তারপরে তারা তাদের গন্তব্যের দিকে উড়ে যায়। তাহলে আমরা দেখছি যে অ্যানিমাল মাইগ্রেশনেও এটা প্রভাব বিস্তার করছে। আর এছাড়া ছোট ছোট অনেক অর্গানিজম আছে, যেমন অনেক সময় তোমরা রাস্তায় হাঁটার সময়ও দেখতে পাবে, আমাদের ক্যাম্পাসেও মাঝে মাঝে দেখতে পাবে, হঠাৎ মনে হবে যে মুখের উপরে যে মাকড়সার জালের মতো কিছু মনে হলো। এরকম কখনো হয়েছে তোমাদের? জি স্যার। খেয়াল করলে দেখবে যে ওই একটা মাকড়সার
একটা সুতো উঠছে এবং খেয়াল করে দেখলে দেখবে যে ওই সুতোটাতে ছোট্ট একটা মাকড়সা বসে আছে। মাকড়সা এই জিনিসটাকে ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় বাতাসের সাথে উড়ে যাওয়ার জন্য। আসলে সে সুতা তৈরি করে, এটা তার সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, তারপর সে সুতার উপরে চড়ে বসে এবং বাতাসে যেদিকে টেনে নিয়ে যায় সেইভাবে সে চলে। সো এখানেও মাইগ্রেশনে হেল্প করছে। তারপরে মডিফাইজ টাইডাল কারেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বিশেষ করে আমাদের জন্য ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের উপকূলে। তোমরা যদি সুন্দরবনে বেড়াতে যাও কখনো, কোন সিজনটা প্রেফার করবে তোমাদেরকে যদি চুজ করতে দেওয়া হয়? বর্ষাকাল প্রেফার করবে না শীতকাল প্রেফার করবে? স্যার শীতকাল। কেন? স্যার তখন পানি কম থাকবে। পানি কোথায় কম থাকবে? স্যার সুন্দরবনের মধ্যে দিয়ে যে নদীগুলা গেছে স্যার, ওইগুলাতে পানি কম থাকবে। পানির পরিমাণ কম থাকবে? স্যার স্রোত কম থাকবে। স্রোত কম থাকবে শীতকালে? পানির, নদীর পানির স্রোত কম থাকবে? মোটেও তা না। নদীর পানির স্রোত বরং বেশি থাকতে পারে। বিষয়টা হলো শীতকালে বাতাস আসে কোন দিক দিয়ে? উত্তর পূর্ব দিক দিয়ে। আমাদের নদীগুলো প্রবাহিত হচ্ছে উত্তর থেকে দক্ষিণে। এই উত্তর দিক থেকে বয়ে আসা বাতাস সমুদ্রের যে জোয়ারের পানি যেটা দক্ষিণ দিক থেকে উঠে আসে আমাদের উপকূলে, সেইটার বিপরীতে কাজ করবে। যার ফলে সমুদ্র থেকে যে জোয়ারের স্রোত আসে সেটাকে ধীর গতি সম্পন্ন করবে। এতে যে জিনিসটা হয় যে শীতকালে আমরা দেখি যে সমুদ্র, নদী শান্ত থাকে। আর বর্ষাকালে যেটা হয়, বর্ষাকালে আমাদের দেশে মৌসুমী বায়ু আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে, সমুদ্রের ঢেউ বা জোয়ারের প্রবাহ আসে দক্ষিণ দিক থেকে। তখন বাতাসের দিক আর জোয়ারের প্রবাহের দিক একই দিকে হওয়ার কারণে জোয়ার বাড়ে। উপর দিয়ে পানি নামছে, নিচে দিয়ে প্রচন্ড শক্তিশালী জোয়ার আসছে। দুইটা শক্তির সংঘর্ষ হচ্ছে উপকূলীয় এলাকায়। এই সংঘর্ষ যখন বেশি হবে তখন কি হবে? ঢেউ বেশি হবে। আর শীতকালে নদীর প্রবাহ আসছে উত্তর থেকে, বাতাসের প্রবাহ উত্তর থেকে, নদীর বেগ কিছুটা বাড়াতেই পারে। জোয়ারের প্রবাহ দক্ষিণ দিক দিয়ে যেটা আসছিল সেটাকে অনেক দুর্বল করে দেয়। যার ফলে এই সময় দুইটা প্রবাহের মধ্যে সংঘর্ষ কমে, যার ফলে ঢেউ কম হয়। আমরা শীতকালে সুন্দরবনে যাওয়াটা পছন্দ করি প্রথমত এই কারণে যে শীতকালে এই উপকূল এলাকায় ঢেউ হয়, আর বর্ষাকালে ঢেউ হয় বলে আমরা এই জায়গাগুলো পছন্দ করি না। এছাড়াও আরেকটা কারণ অবশ্যই আছে যে শীতকালে আমাদের দেশে বৃষ্টি হয় না, গরমকালে বৃষ্টি হয়, আমরা বেড়াতে যাই, কেউ বৃষ্টিতে ভেজতে পছন্দ করি না, সেটাও একটা কারণ। বাট মূল কারণ হলো যে শীতকালে নদী শান্ত থাকে। তাহলে আমরা দেখছি যে এই যে বাতাসের ভূমিকা আমাদের টাইডাল কারেন্টকে মডিফাই করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোলজিক্যাল রোল। এবং উপকূলীয় এলাকায় দেখা যায় যে যখন নদীর প্রবাহ, যে সমুদ্রের প্রবাহ দুর্বল থাকে, তখন যে পরিমাণ পলি জমে, সেডিমেন্টেশন হয়, যখন নদীর প্রবাহ, যখন উপকূল খুব উত্তাল থাকে, তখন এই জিনিসগুলো হয় না। আচ্ছা, এখানে ভ্যারিয়েশনের কথা বলা হয়েছে, আমরা ভ্যারিয়েশনটা টাচ করব।
বরং আমরা সরাসরি চলে যাব। তো তোমরা কিন্তু টাচ করবো না মানে তোমরা পড়বে না তা না, এই জিনিসগুলো যেহেতু আগে সবই আলোচনা করা হয়েছে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখন সরাসরি এরপর রোলের দিকে যাচ্ছি। এই জিনিস ইফেক্ট অফ উইন্ড অন ভেজিটেশন আমরা এই জিনিসগুলো আগে আলোচনা করেছি, বাট ফরেস্ট্রির ক্ষেত্রে এই যে ইনফ্লুয়েন্স অন মরফোলজি এটা ইম্পর্টেন্ট, মানে গাছের মরফোলজিকেও ইনফ্লুয়েন্স করে উইন্ড। কিভাবে করে? আমি যে তোমরা উড সায়েন্সে তো উড স্ট্রাকচার পড়েছো তাই না? জি স্যার। একটা উইন্ডি এরিয়াতে উড প্রপার্টির কোনো চেঞ্জ হতে পারে কি? স্যার হতে পারে স্যার। কিভাবে? স্যার যদি বাতাস বেশি থাকে স্যার তাহলে ওই যে আর্দ্রতার ব্যাপারটা স্যার, আর্দ্রতা কমবে পারবে তখন শ্রিঙ্কেজ সোয়েলিংটা স্যার চেঞ্জ হবে স্যার। শ্রিঙ্কেজ সোয়েলিং ইম্পর্টেন্ট হলো মরা গাছে, কাঠে। উডের ডিফেক্ট হতে পারে, মানে কোন উড বেঁকে আর খুব সিম্পল জায়গায় আসো, স্যার ট্রান্সফারেশন রেট স্যার চেঞ্জ হইলে স্যার সেটা ফটোসিনথেসিসের উপর ইফেক্ট করতে পারে, যার ফলে ওটা তো আমি বলছিলাম মরফোলজির কথা। টিম্বার তো ফটোসিনথেসিস নাই, ওইটা ফিজিওলজিতে শেষ। কোন বাতাসের কারণে গাছ তোলে, তাহলে গাছ কি প্রডিউস করবে? রিয়াকশন প্রডিউস করবে। এটা শব্দটা শুনেছো নিশ্চয় সায়েন্স পড়ে থাকলে। জি স্যার। জি স্যার। রিয়াকশন প্রডিউস করলে টিম্বার কোয়ালিটি কমে, টিম্বার মধ্যে হোমোজেনিটি থাকে না। গাছ বায়ু প্রবাহের সাথে ম্যাচ করে থাকার জন্য দেখা যায় যে গাছ সাধারণত গোল হওয়ার কথা, তাই না? আমরা যখন ট্রাঙ্কটা দেখি সেটা সাধারণত গোল হওয়ার কথা, কিন্তু যদি গাছটা শক্তিশালী বায়ু প্রবাহে এক্সপোজ থাকে তাহলে আমরা দেখি সাধারণত গাছের ট্রাঙ্কটা গোল না হয়ে ইলিপ্টিক্যাল হয় এবং যার এক্সিস থাকে উইন্ড ডিরেকশনের দিকে। এবং এখানেও আমরা দেখি টিম্বার কোয়ালিটির কিছুটা লস হচ্ছে। আবার উইন্ডি জায়গাতে গাছ সাধারণত অ্যাবাভ গ্রাউন্ড বায়োমাস সাধারণত কম হয়, কারণ হলো গাছ জানে যে সেখানে শিকড় শক্তিশালী করাটা অত্যন্ত প্রয়োজন টিকে থাকার জন্য, সেজন্য গাছ সাইজে ছোট হয়ে শিকড়গুলো বড় করে। আবার গাছের ক্রাউন দেখা যায় যে অ্যাসিমেট্রিক হয়ে যায়, যেদিক থেকে বাতাস আসছে সেদিকে জোরালো বাতাসের কারণে বার্ডগুলো মারা যেতে থাকে, উল্টো দিকে বার্ডগুলো বেঁচে থাকে, যার ফলে ক্রাউনের ডেভেলপমেন্ট হয় অ্যাসিমেট্রিক ফ্ল্যাগ শেপ ক্রাউন তৈরি হয়। খুব যেখানে গাছ কনসিস্টেন্টলি স্ট্রং উইন্ডে এবং ইউনিডিরেকশনাল উইন্ডে এক্সপোজ থাকে সেখানে ফ্ল্যাগ শেপ ক্রাউন তৈরি হয়। এই সবগুলোই গাছের মরফোলজিকে প্রভাবিত করার ক্ষমতা বাতাসের। এই যে এখানে জাস্ট উইন্ড ডিসিমিনেশনের কিছু ছবি দেখানো হয়েছে। এই ধরনের জিনিস তোমরা খালি চোখে চাইলেও আমাদের ক্যাম্পাসে দেখতে হবে। এটা তো দেখা যায় আমাদের ক্যাম্পাস, আমাদের নার্সারির মধ্যেই আছে। যখন সিজন হয় তখন দেখা যায় যে এখানে এইগুলো হলো সব এক একটা সিড, এগুলো বাতাসে উড়ে যায়। ফিজিওলজিক্যাল প্রসেস এটা আমরা এখানে ডিসকাস করব না, বাট তোমরা এটা দেখে নেবে। এই কথাগুলো আমরা অলরেডি আলোচনা করলাম মরফোলজিতে। এই যে জোরালো বাতাস বায়ু প্রবাহের ক্ষেত্রে গাছগুলো ডোয়ার্ফ হয়,
এবং এটা খুব কমনলি দেখা যায় হাই অল্টিটিউডে এবং হাই ল্যাটিটিউডেও, যেখানে উইন্ড ভেলোসিটি অনেক বেশি, সেখানে দেখা যায় বায়ু প্রবাহের কারণে গাছ ছোট হয়ে যায়। গাছ ছোট হয়ে যাওয়া মানেই হলো আমাদের টিম্বার লস হওয়া। কোন জায়গায় এটা দেখা যায় যে বাতাসের সাথে যে বালু উড়ে আসে, সেটা কন্টিনিউয়াসলি গাছের ছালের উপরে আঘাত করার কারণে বার্ড রিমুভ হয়ে যায়। বা এটা আমি সুন্দরবন থেকেও ডকুমেন্ট করেছি, এটা বিচের দিকে স্ট্রং উইন্ডের কারণে বাতাসের সাথে বালি আসে, সেই বালির ঘষায় ঘষায় দেখা যায় যে এক পাশে বার্ড উঠে গেছে। এটা তোমরাও খেয়াল করলে দেখতে পাবা। তোমরা কটকায় গেছো কখন? না স্যার। তাহলে এখনই এটা ওখানে গেলে দেখা যায়। এই যে স্টেম শেপ চেঞ্জ হয়ে যায়, এটা আমরা একটু আগে আলোচনা করলাম। তারপরে স্যার ক্যাম্পাস খুললে কি আমাদের ইকোলজি ট্যুরটা হবে? হ্যাঁ, ক্যাম্পাস খুললে কি স্যার আমাদের ইকোলজি ট্যুরটা হবে? ক্যাম্পাস খুললে হবে। আর যদি ক্যাম্পাস খোলা একেবারে আনসার্টেন হয়ে যায়, তাহলে আনফরচুনেটলি আমাদের যেভাবে করতে হবে, ছবির হেল্প নিয়ে আমাদেরকে অনলাইনে শেষ করতে হবে। তবে সেটা আমরা সিদ্ধান্ত নেব হলে তোমাদের থিওরি পরীক্ষা শেষ হওয়ার পর। আচ্ছা, আমাদের থিওরি শেষ হওয়ার পরে তো স্যার 2 দিন টাইম, তারপরে মনে হয় রেজাল্ট দিবে। ওখানে রেজাল্ট দিলেও এটা নিয়ে অনেক কথা হয়েছে। প্র্যাকটিক্যাল গুলো যেগুলো অনলাইনে করানো যাবে না, সেই অংশগুলো অফলাইনে, তার মানে সশরীরে থেকে সেশনাল করে তারপর। সুতরাং যাই লেখা থাকুক না কেন, সেশনালের রেজাল্ট না হলে তো রেজাল্ট পাবলিশ করা যাবে না। তবে সেশনাল যে সম্ভব সেগুলোকে অনলাইনে নেওয়ার কথা হয়েছে, আলোচনা হয়েছে। আচ্ছা, যাই হোক, ওই ইস্যুতে আসার আমাদের দরকার নেই এই মুহূর্তে। আমরা দেখি যে উইন্ডি এরিয়াতে গাছের বাট্রেস তৈরি হয়। তোমার বাট্রেস দেখেছো কখনো কোনো গাছে? জি স্যার। বাট্রেস হলে টিম্বার লস বেশি হয় না কম হয়? স্যার টিম্বার লস বেশি হয় স্যার। রাইট। তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর, কারণ আমরা টিম্বার প্রডিউস করতে চাই। এছাড়া যেটা হয়, আমরা এর আগে বলছিলাম যে যদি গাছ বাতাসে দোলে, তাহলে সেখানে রিয়াকশন প্রডিউস হয়, ওইটা আমরা চাই না। গাছের শেপ ইলিপ্টিক্যাল হয়ে যায়, এটাও আমরা চাই না। আমরা চাই যে গোল হবে গাছের শেপ, বাট বাতাস এগুলোকে ইনফ্লুয়েন্স করে। এক্সট্রিম কেসে আমরা দেখি কি, আমাদের ক্যাম্পাসে এটা খুব বেশি দেখা যায়, একটুখানি ঝোড়ো বাতাস হলেই গাছ উপড়ে পড়ে। এটা একটা সমস্যা, এবং এটা পার্টিকুলারলি আমাদের এখানে সমস্যা হয় কারণ আমাদের এখানে কোনো উপড়ানো গাছ যদি তোমরা দেখে থাকো, দেখবে যে শেকড় মাটির নিচে খুব একটা ঢোকেনি। এখানে মাটি ভেজা বলে মাটির নিচে শেকড় যায় না, আর শেকড় যায় না বলে অল্প বাতাসে উল্টে পড়ে। তার মানে হলো এই উইন্ডথ্রো একটা কমন প্রবলেম, যেখানে গাছগুলোর শিকড় হয় নিচে রক থাকার কারণে বা মাটি ভেজা থাকার কারণে। এটা আমরা আলোচনা করবো না, অ্যানিমালের ইফেক্ট অন ইকোসিস্টেম, এই জিনিসটা আমাদের দেখতে হবে। এই যে বাতাস রোগ সৃষ্টিকারী জীবাণু এবং পোকামাকড় ট্রান্সপোর্ট করে, ভূমিক্ষয় ঘটায়। এর আগে আমরা দেখেছি যে উর্বর ইকোসিস্টেমকে আনফার্টাইল করতে এবং আনফার্টাইল জায়গাকে উর্বর ইকোসিস্টেমে পরিবর্তন করতে।
এটা কখনো কখনো ভূমিক্ষয়ের সাথেও ল্যান্ডস্লাইডের জড়িত করা হয়, আসলে এটা খুব রেয়ারলি সম্ভব। ল্যান্ডস্লাইডের সাথে সাধারণত বাতাসের সম্পর্ক থাকে না, সাধারণত এটা ইনডাইরেক্ট ঘটে। বৃষ্টিকে নিয়ন্ত্রণের মাধ্যমে যদি কোনো জায়গায় হেভি রেইনফলের জন্য হেভি রেইনফলের জন্য উইন্ড রেসপন্সিবল হয়, সেখানে ল্যান্ডস্লাইড হতে পারে হেভি রেইনফলের কারণে। উইন্ডকে সরাসরি ল্যান্ডস্লাইডের সাথে দায়ী করা যায়। Transport of pollutants can produce dramatic impact on the structure and function of ecosystem. বাতাস যদি দূষিত হয়, বাতাস সেই পলিউটেন্ট গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ইকোসিস্টেমকে ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন এটা আমাদের দেশে দেখা যায় না, কিন্তু এটা নাইজেরিয়াতে একটা জিনিস দেখা যায়, সেটা হলো নাইজেরিয়া হলো আফ্রিকার পশ্চিম উপকূলে, ওখানে সমুদ্র আছে, বাতাস আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে। এই সময় সমুদ্রের উপরে জলীয় বাষ্পের সাথে লবণের কণা থাকে, এবং এই লবণের কণা বাতাসের কারণে এসে পড়ে হলো ল্যান্ড মাসের উপরে, যার ফলে অনেক জায়গায় এগ্রিকালচার ল্যান্ড অনুর্বর হয়ে যায়, ট্রি প্রোডাকশন কমে যায়, শুধু সমুদ্রের উপর থেকে এই লবণ পরিবাহিত হয়ে, বাতাসের মাধ্যমে লবণ পরিবাহিত হয়ে জমিতে এসে পড়ার কারণে। তারপরে আমরা যখন বনে দেখি যে একটা ঝড় হয়ে গেল, ঝড় হলে কি সারা বন একইভাবে অ্যাফেক্টেড হয়? একইভাবে হয়। দেখা যায় যে কোথাও বড় গাছ আছে, ঝড়ে পড়ে গেল, নিচে যে গাছগুলো ছিল সেটা ওপেন স্পেস পাইল, আবার কোথাও বড় কয়েকটা গাছ একসাথে পড়ে গেল, একটা বড় ওপেন স্পেস তৈরি হলো, যে জায়গাটা লাইট ডিমান্ডের জন্য সুটেবল হয়ে গেল। যার ফলে এইখানে যেহেতু গাছের ভেঙে পড়া বিভিন্ন ধরনের হয়, বাতাসের কারণে গাছের উপড়ে যাওয়া বা ভেঙে পড়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, যার ফলে বনের মধ্যে এটা বিভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি করে, যার ফলে বিভিন্ন স্পিসিস বিভিন্ন জায়গা দখল করে। তার মানে হলো যে এই বাতাসের কারণে যে ফরেস্টে যে ডিস্টারবেন্স হয়, তার ফলে ফরেস্টে গঠনগত বৈচিত্র্য বাড়তে থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল পরে আছে, আমি দেখাচ্ছি। Wind throw related soil disturbance maintain soil conditions suitable for plant growth. এই উইন্ড থ্রোর ফলে যে মাটি ভেঙে যাওয়া, মাটি উপরের অংশ নরম হয়ে যাওয়া, এটা অনেক ক্ষেত্রে গাছের জন্য উপযুক্ত কন্ডিশন তৈরি করে। এক্সট্রিম উইন্ড ইভেন্টস যেমন সাইক্লোন কজ ওয়াইড স্প্রেড ডিস্টারবেন্স টু ফরেস্ট। যেমন এটা কি ঘটাতে পারে? সয়েল অল্টারেশন ঘটাতে পারে, সেটা আগের এক্সাম্পল আছে। তারপরে সাকসেশন কে প্রভাবিত করে, হাইড্রোলজি কে প্রভাবিত করে, মানে রেইনফল, ড্রেনেজ ইত্যাদি ইত্যাদি বিষয়, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন এগুলোকে প্রভাবিত করে। নিউট্রিয়েন্ট সাইক্লিং কে প্রভাবিত করে। নিউট্রিয়েন্ট সাইক্লিং কে এর আগে আমরা পড়েছি যে নাইট্রোজেন কিভাবে অ্যাড করে। তারপরে আমরা জানি বিভিন্ন পার্টিকুলেট ম্যাটেরিয়াল যেমন ইন দ্য ফর্ম অফ সেডিমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে। সেডিমেন্ট গুলো তো আসলে প্লান্ট নিউট্রিয়েন্ট। তারপরে স্ট্রিম কেমিস্ট্রি, নদীর কেমিস্ট্রিকেও চেঞ্জ করে দেয়, স্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স কে চেঞ্জ করে, সেটা হলো ডাইভার্সিটি চেঞ্জ করার মাধ্যমে। Frequent disturbance is associated with high level of forest productivity. এই productivity অবশ্য not defined in terms of timber productivity but in terms of biological productivity. তার মানে বলতে পারি সে বায়োমাস, বলতে পারি হলো ফটোসিনথেসিস, এইগুলো বাড়ায়। তার কারণ হলো
যদি ডিস্টারবেন্স না হয় তাহলে যে কোনো ইকোসিস্টেমই সাধারণত দেখা যায় যে একটা বা এক জাতীয় গাছ দিয়ে ডোমিনেটেড হয়, এক জাতীয় অর্গানিজম দিয়ে ডোমিনেটেড হয়, যার ফলে রিসোর্স ইউটিলাইজেশন হয় লিমিটেড। কিন্তু ওখানে যখন ডিস্টারবেন্স হয় তখন বিভিন্ন ধরনের গাছপালা ওই জায়গাতে যেখানে, যার ফলে সূর্যের আলো যদি আমরা হিসাব তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম সোলার রেডিয়েশন ইন্টারসেপশন সম্ভব হয়। উদাহরণস্বরূপ এটা বলা যায়, ধরো আমাদের একটা আসছে এবং দীর্ঘদিন সেখানে কোনো ডিস্টারবেন্স হয়, হবে কি সেটা একটা ইউনিফর্ম ইভেনেজ স্ট্যান্ড তৈরি হবে এবং সেই স্ট্যান্ডটা শুধু সোলার রেডিয়েশন ইউজ করবে ক্যানোপির একটা পার্টিকুলার লেয়ার থেকে। যদি এরকম হয় যে বাতাসের ডিস্টারবেন্সের কারণে কিছু গাছ মরে গেছে, ভিতরে ছোটখাটো ওপেনিং, ছোট বড় বিভিন্ন সাইজের ওপেনিং পেয়ে গেছে, তাহলে আমরা ওখানে দেখবো যে ছোট ওপেনিং এ শেড বিয়ারার আসছে, একটু বড় ওপেনিং এ অন্য একটা লাইট ডিমান্ডার আসছে, এরকম বিভিন্ন লাইট ডিমান্ডার শেড বিয়ারের কম্পোজিশন দেখতে পাবো। এবং সেই ক্ষেত্রে যেটা হবে, লাইট ডিমান্ডাররা ডেফিনেটলি ক্যানোপি লেভেলে সানলাইট ইউজ করবে, শেড বিয়ারাররা নিচের লেভেলে শেডের মধ্যে যতটুকু সানলাইট অ্যাভেলেবল আছে সেটা ইউজ করবে, যেটা আগে লাইট ডিমান্ডাররা ইউজ করতে পারতো। তার ফলে আমরা দেখবো যে সোলার রেডিয়েশনের অনেকখানি অংশ এই গাছগুলো ফটোসিনথেসিসে ব্যবহার করছে, একই ধরনের মনোটোনাস স্ট্রাকচারের চাইতে বেশি। এই ছবিটাতে দেখো, এটা হলো সিডরের পরে ছবিটা তুলেছি সুন্দরবন থেকে। সিডরে কি করেছে, এই যে এখানে দেখা যাচ্ছে গাছের মাথা ভেঙেছে, অন্য সবগুলা গাছেই দেখা যাচ্ছে যে ডালপালা ভেঙে কমিয়ে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে এই মাটি কি নিচে একেবারে খোলা আছে নাকি মাটিতে কিছু আসছে? পুরো গ্রাউন্ড ভেজিটেশন দেখা যাচ্ছে এখানে? জি স্যার। ও স্যার, গ্রাউন্ড ভেজিটেশন দেখা যাচ্ছে। এই গ্রাউন্ড ভেজিটেশনের মধ্যে ডেফিনেটলি বিভিন্ন গাছের চারাও আছে। আর এই সাইক্লোনের আগে যখন এখানে ক্যানোপি আনডিস্টার্ব ছিল তখন ডেফিনেটলি ইট ওয়াজ এ ক্লোজ ক্যানোপি। সুতরাং এই নিচের গাছগুলো গজানোর, বেড়ে ওঠার সুযোগ পাচ্ছিল না, কারণ উপরে কোনো ছায়া ছিল। এখন কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে উপরে ছায়া কমে গেছে, ফরেস্ট ফ্লোরে যথেষ্ট আলো এসে পৌঁছাচ্ছে, ওই গাছগুলো এখন বড় হবে। এটা সুন্দরবনের একটা আইডিয়াল এক্সাম্পল। এখানে এই গাছগুলো যেগুলো দেখছো এগুলো সব হলো কেওড়া, উপরের গাছগুলো। এই সুন্দরবনের সাকসেশনে দেখা যায় যে কেওড়ার তো নিজস্ব একটা টাইডাল রিকোয়ারমেন্ট আছে, এনভায়রনমেন্টাল কন্ডিশনের রিকোয়ারমেন্ট আছে, যার ফলে এক জায়গায় কেওড়া জেনারেশনের পর জেনারেশন হতে পারে। এক জায়গায় কেওড়া হওয়ার পরে সেই জায়গাতে অনেকগুলো পরিবর্তন ঘটে, তার ফিজিক্যাল এবং ফিজিকো কেমিক্যাল কন্ডিশনে অনেকগুলো পরিবর্তন ঘটে এবং এই জায়গাটা আনসুটেবল হয়ে যায়, যার ফলে কেওড়া এখান থেকে এক সময় না এক সময় মরে যাবেই এবং তখন আর কেওড়া থাকবে না। এবং এর মধ্যে যেটা হয়, কেওড়ার নিচে অন্যান্য গাছের চারা জন্মে থাকে, তারা অপেক্ষা করে কখন উপরে ক্যানোপি হালকা হবে, এক আধটা গাছ মরবে বা এক আধটা গ্রুপে গাছ মরবে, সেই ওপেনিং গুলোতে তারা বেড়ে উঠবে। যার ফলে এটা প্রকৃতিতে এদেরকে অনেক দিন অপেক্ষা করতে হতো, কিন্তু এখানে আমরা দেখছি যে কেওড়ার ক্যানোপি সিরিয়াসলি রিডিউস করে দিয়েছে সিডর, যার ফলে এখন এই নিচে যে গাছপালাগুলো আছে তারা বেড়ে ওঠার সুযোগ পাবে। তার মানে হলো এখানে সাকসেশনের গতি ত্বরান্বিত হলো না বাধাগ্রস্ত হলো? কোনটা হলো? সাকসেশন দ্রুত হলো নাকি স্লো হলো? এই যে কেওড়ার পরে অন্য একটা প্রজাতি, অন্য প্রজাতির গাছগুলো এখানে আসার জন্য, বেড়ে ওঠার জন্য সুবিধাজনক হলো না অসুবিধাজনক হলো? স্যার অসুবিধাজনক হলো, কারণ যতদিন ওরা লাইট না পাচ্ছে ততদিন ঠিকভাবে বেড়ে উঠতে পারবে না। বাবা, এই যে সিডরের পরে সুবিধাজনক হলো না অসুবিধাজনক হলো? সুবিধাজনক হচ্ছে স্যার। সুবিধাজনক হয়েছে স্যার সিডরের পরে। হ্যাঁ, সেটাই তো বলছি।
সুবিধাজনক হয়েছে। তার মানে হলো এটা সাকসেশনের গতিকে ত্বরান্বিত করবে। আচ্ছা, ভেজিটেশন উইন্ডকে কিভাবে ইনফ্লুয়েন্স করে? ভেজিটেশন উইন্ডকে ইনফ্লুয়েন্স করে কিভাবে করে সেটাই হলো কথা। প্রথমত, এই যে তোমরা বিভিন্ন সময় শুনে থাকো যে সুন্দরবন খুলনাকে রক্ষা করে সাইক্লোন থেকে, সাইক্লোন টাইডাল বোর্ড থেকে, এটা তো জানো, এটা খুব পপুলার কথা। জি স্যার। এই যে তারপরে শুধু সুন্দরবন না, অনেক জায়গায় যেখানে বাতাসের কারণে, বায়ু প্রবাহের কারণে ভূমিক্ষয়ের সম্ভাবনা থাকে, ফসল হানির সম্ভাবনা থাকে, সেখানে বাতাসের গতি ভেঙে দেওয়ার জন্য, কমিয়ে দেওয়ার জন্য গাছ লাগানো হয় অ্যাজ শেল্টার বেল্ট। বেল্টের মতো করে গাছ লাগায় এবং উদ্দেশ্য থাকে যে বায়ু প্রবাহ কমানো এবং বেল্টের শেডে যে এগ্রিকালচার ল্যান্ড থাকে সেটাকে প্রোটেক্ট করা। তার মানে হলো বায়ু প্রবাহটাকে বাধাগ্রস্ত করে। তারপর আরেকটা প্রশ্ন, উত্তর তোমরা জানো কিনা এটা আমি ক্লাসে আলোচনা করেছিলাম। দক্ষিণ গোলার্ধে বাতাসের বেগ বেশি উত্তর গোলার্ধের চেয়ে, কেন? দক্ষিণ গোলার্ধে বাতাসের বেগ বেশি। স্যার দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেঁকে থাকে স্যার, যে জন্য ওখানে টেম্পারেচার বেশি হয়। কে বলেছে? দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে যখন আমাদের শীতকাল হয়। বঙ্গোপসাগরের কারণে? হ্যাঁ, বঙ্গোপসাগরের কারণে না? বঙ্গোপসাগর কি দক্ষিণ গোলার্ধে গেছে? বঙ্গোপসাগর তো হলো ইন্ডিয়ার কিছুটা এলাকা পর্যন্ত, তারপর তো ইন্ডিয়ান ওশান। এই যে উপসাগর আর সাগর মহাসাগরের তফাৎ জানো না? সাগরের যে অংশে যে কন্টিনেন্টের মধ্যে ঢুকে যায়, যেমন এই বঙ্গোপসাগর, অ্যারাবিয়ান সি, এগুলো হলো উপসাগর। আর দক্ষিণে আছে সাগর। প্রশ্নের উত্তরটা ওই জায়গায় না। পৃথিবীর আমরা ল্যান্ড মাসের ডিস্ট্রিবিউশন যদি দেখি, উত্তর গোলার্ধে বেশি না দক্ষিণ গোলার্ধে বেশি? উত্তর গোলার্ধে স্যার। উত্তর গোলার্ধে বেশি। দক্ষিণ গোলার্ধে কোনো ল্যান্ড আছে? জি না স্যার, কম স্যার। কোন কোন অংশ আছে বলো, সেটা বলো দেখি। স্যার অ্যান্টার্কটিকা স্যার। হ্যাঁ, অ্যান্টার্কটিকা স্যার দক্ষিণ গোলার্ধে। তো দক্ষিণ গোলার্ধ মানে হলো ইকুয়েটরের নিচে। সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ওটা পুরোটাই দক্ষিণ গোলার্ধে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধে। আফ্রিকার বিশেষ করে সাউথ আফ্রিকা দক্ষিণ গোলার্ধে। আফ্রিকার নিচের দিকটা দক্ষিণ, এইটুকুই হলো দক্ষিণ গোলার্ধের মাস। আর বাদবাকি প্রায় হলো উত্তরে। তো দক্ষিণ গোলার্ধে হলো বেশিরভাগই সমুদ্র। সমুদ্র পৃষ্ঠ কি ভূপৃষ্ঠের মতো এত এবড়ো থেবড়ো উঁচু নিচু? জি না স্যার। ডেফিনেটলি না। সুতরাং এখানে বায়ু প্রবাহ কম বাধাগ্রস্ত হয় সারফেস রাফনেসের দ্বারা, এবং এখানে এই কারণে দক্ষিণ গোলার্ধে যেহেতু বায়ু প্রবাহটা কম বাধাগ্রস্ত হয়, সেখানে বায়ু প্রবাহের বেগ বেশি। আর উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের বাধাও বেশি, এই জন্য বেগ কম। তার মানে হলো বাতাসের বেগের সাথে বাধার একটা সম্পর্ক আছে। এখন আমরা গাছ লাগিয়ে এই বাধাটা আমরা যদি একই গাছ লাগিয়ে শেল্টার বেল্ট তৈরি করতে চাই,
তাহলে কি হবে, গাছের ওখানে স্ট্রাকচার কেমন হবে আমরা দেখবো। ক্যানোপি যেহেতু একই সাথে একই জাতীয় গাছ লাগালাম, হোপফুলি দে উইল বি অফ সেম সাইজ, এবং তারা বড় হয়ে উপরের ক্রাউনটা সব একসাথে মিশে যাবে। কিন্তু নিচে কি হবে, ক্রাউনের নিচে কি থাকবে, ফাঁকা থাকবে। এখানে ক্রাউনের নিচে দিয়ে বায়ু প্রবাহ চলবে, সো বায়ু প্রবাহের বেগ কমবে, কিন্তু তারপরেও যথেষ্ট থাকবে। কিন্তু আমরা যদি এরকম করি, মাল্টিপল লেয়ারের শেল্টার বেল্ট তৈরি করি, তাহলে কি হবে, মাল্টিপল লেয়ারের শেল্টার বেল্ট তৈরি করলাম, তার মানে হলো একটা গাছের একটা কন্টিনিউয়াস ওয়াল তুলে দিলাম এবং সব লেয়ার অকুপাই করে, তাহলে বাতাসের বেগ আরো অনেক বেশি কমবে, তাই না? জি স্যার। আচ্ছা, বাতাসের বেগ কমারও কিছু অসুবিধা আছে। বাতাসের বেগ কমছে মানে কি, বাতাসের যে এনার্জির অ্যাভেলেবিলিটি সেটা কি কমানো যাচ্ছে? অরিজিনাল যে বেগে বাতাস বয়ে আসছিল, যে বাতাস বয়ে যাওয়া তো একটা কাজ, আর কাজটা সম্পন্ন করার জন্য একটা ফোর্সের বিষয় আছে, তাই না? ফোর্স ছাড়া, বল ছাড়া তো কোনো কাজ হয় না। আমরা কি বলের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পেরেছি গাছ লাগিয়ে? মানে শক্তির উপরে কোনো প্রভাব, যে শক্তিটা বায়ু প্রবাহকে পরিচালনা করছে সেটার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারছে কিনা? স্যার সেই শক্তিটা গাছে প্রতিরোধ করতেছে। গাছে প্রতিরোধ করছে, প্রবাহটা কমছে, কিন্তু আমরা শক্তিটাকে তো ডিস্ট্রয় করতে পারছি না, তাই না? কারণ এটা করা যায়। এর ফলে যেটা হয়, আমরা যদি এরকম একটা সলিড শেল্টার বেল্ট তৈরি করে দিই, দেয়াল তৈরি করে দিই, তাহলে এই যে শক্তিটা সেটা ওখানে টার্বুলেন্স তৈরি করবে। টার্বুলেন্স তৈরি করলে সেখানে আবার যেদিক দিয়ে বাতাস আসছিল সেই দিকে মাটি ক্ষয়ের সম্ভাবনাটাও বাড়তে পারে। এই যে আজকে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে বর্ষাকালে আমাদের সমুদ্রে, সমুদ্র উপকূলে ঢেউ হয়। ঢেউ হওয়ার কারণটা কি ছিল, যে প্রচুর এনার্জি নিয়ে টাইডাল ওয়াটার আসছিল, কিন্তু সেই গতিটা বাধাগ্রস্ত হচ্ছিল। গতি বাধাগ্রস্ত হচ্ছে টাইড ওয়াটারে, কিন্তু শক্তিকে কমানো যায়। এই শক্তি যখন কমানো না যায় তখন সেখানে ঢেউয়ের সৃষ্টি হয়, শক্তির ভার্টিক্যাল মুভমেন্ট হয়, যেটাকে অসিলেশন বলে। যার ফলে বর্ষাকালে আমরা দেখবো যে আমাদের উপকূল এলাকায় ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়। ঠিক আছে, সেজন্য আমরা এই যে দেখি যে ফরেস্টের স্ট্যান্ড স্ট্রাকচার বা শেল্টার বেল্টের ক্ষেত্রে, শেল্টার বেল্টের স্ট্রাকচার বাতাসের গতিকে প্রভাবিত করে। ইভেন স্ট্যান্ডে সাধারণত দেখা যায় যে ক্যানোপি লেয়ারটাতে বাতাসের গতি কমিয়ে দেয়, কিন্তু গ্রাউন্ড লেভেলে বাতাসের বেগ তুলনামূলকভাবে বেশি থাকে। আবার যদি মাল্টি স্টোরি ফরেস্ট হয়, তাহলে আমরা দেখবো যে নিচে উপরে জায়গায় উইন্ড স্পিড থাকে। ফরেস্ট্রিতে উইন্ডের এত গুরুত্ব কেন? আমরা এই যে আমাদের ক্যাম্পাস গাছ লাগানোর সবচেয়ে বড় সমস্যাটা কি? আমরা এখানে বড় গাছ লাগাতে চাই না, গাছকে বড় হতে দিতে চাই না। তার কারণ হলো এখানে অল্প ঝড়েই গাছ উপড়ে পড়ে। আমরা কি চাই যে গাছ আমরা যেটা লাগালাম সেটা উপড়ে পড়ুক কখনো? না স্যার, আমরা চাই না। আর তোমাদের যদিও এখানে আমাদের ক্যাম্পাস দেখে মনে হতে পারে যে উপড়ে পড়লে তেমন কোনো সমস্যা নাই, গাছটা তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু ফরেস্টে আদতে এটা সম্ভব হয় না। আর উপড়ে কখন কোন বয়সে পড়বে সেটা তো আমরা জানি না। বাতাসের সাথে তো আমাদের কোনো এগ্রিমেন্ট নাই যে গাছ কাটার আগে উপড়ে দিও,
তাহলে আমার কাটার কষ্টটা কমে যাবে, সেই ধরনের এগ্রিমেন্ট আছে বাতাসের সাথে? তা নাই। না স্যার। যার ফলে গাছ যে কোনো বয়সেই উইন্ড থ্রোন হতে পারে এবং সেখানে আমাদের ইনভেস্টমেন্টটা একেবারে পানিতে যেতে পারে। এই জন্য এটা একটা মেজর কনসার্ন। এটা মাথায় রেখে আমরা যেখানে স্ট্রং উইন্ড সেখানে তো সাধারণত আমরা ইভেনেজড ফরেস্ট তৈরি করতে চাই। যেখানে বাতাসের প্রভাব বেশি সেখানে আমরা সাধারণত চাই যে আনইভেনেজড ফরেস্ট হবে, মানে মাল্টিপল স্টোরেড ফরেস্ট হবে। তারপরে আমরা জানি যে শেপ সাইজ, আমরা যখন ক্লিয়ার কাটিং প্র্যাকটিস করি আমরা জানি যে গাছ কাটার সময় কিন্তু উইন্ড ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তোমরা লগিং করলে এটা বুঝতে পারতে, এটা উইন্ড শুধু যে আমাদের ওই যে কন্টিনিউয়াস উইন্ড কোন দিক দিয়ে সেটা খেয়াল করতে হয় তা না। একটা গাছ যখন কাটা হয় তখন সেই পার্টিকুলার সময়ে প্রভাব কোন দিক দিয়ে সেটা খেয়াল রাখতে হয়, কারণ গাছকে কখনোই বাতাসের বিপরীত দিকে ফেলা সহজ না, এবং বাতাসের বিপরীত দিকে ফেলা যদিও যায় সে এক্স্যাক্টলি কোন ডিরেকশনে পড়বে সেটা নির্ধারণ করা যায় না। সো গাছ কাটার সময় আমরা ইনস্ট্যান্ট উইন্ড ফ্লোটাকে খুব খেয়াল রাখি। ক্লিয়ার কাটিং যখন করা হয় তখন এই যে ক্লিয়ার কাট এরিয়াটার শেপ সাইজ কেমন হবে এই সব জিনিসগুলো নির্ধারণ করতে হয় উইন্ডের বিবেচনা করে। এবং একটা জিনিস আগে করা হতো, এখন সেটা করা হয় না, যে কোনো একটা জায়গায় ক্লিয়ার কাটিং প্র্যাকটিস করা হবে যে জায়গাটাতে স্ট্রং উইন্ড আছে, সাধারণত ক্লিয়ার কাটিং শুরু করা হতো বাতাসের উল্টো দিক থেকে, যেদিক দিয়ে বাতাস আসছে সেদিক দিয়ে না করে উল্টো দিক থেকে, যাতে আমাদের হারভেস্টেড এরিয়া সবসময় বাতাস থেকে প্রোটেক্টেড থাকে এবং রিজেনারেশন সাকসেসফুল হয়। এবং এই কারণেই স্টার্টিং সাইডে একটা অংশ আগের থেকেই গাছ লাগানো হতো, সেই গাছগুলোকে স্পেশালি ম্যানেজমেন্ট করা হতো যাতে উইন্ড ফ্লোটা কমাতে পারে। সো আমরা সিলভিকালচার যখন প্র্যাকটিস করি উইন্ড আমাদের মাথায় একটা বড় বোঝা হয়ে থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হয়। সিড ট্রি মেথড বলে একটা সিলভিকালচার সিস্টেম একসময় প্র্যাকটিস করা হতো, এটা ইনফ্যাক্ট শুধু উইন্ডের জন্য বাদ দিয়ে দিতে হয়েছে। সিড ট্রি মেথড মানেটা হলো যে ফরেস্টে আমরা হারভেস্টিং এর সময় চাই যে হলো ন্যাচারাল রিজেনারেশন হোক, আমাদের পছন্দের কিছু মাদার ট্রি রেখে বাদ বাকি গাছগুলো কেটে ফেললাম, এক্সপেক্ট করি যে ওই মাদার ট্রি থেকে সিড প্রোডাকশন হবে, সেটা আশেপাশের জায়গা ছড়িয়ে রিজেনারেশন তৈরি হবে। এই সিস্টেমটা অ্যাবান্ডন করতে হলো এই কারণে যে ফরেস্টের মধ্যে সাধারণত দেখা যায় যে যেহেতু গাছগুলো লাইফ কম্পিটিশনে বড় হয় তাদের রুট সিস্টেম দুর্বল হয়, শুট অনেক বেশি লম্বা হয়। দেখা যায় যে এই গাছগুলোকে সিড ট্রি মেথডে যখন হঠাৎ করে এক্সপোজ করে দেওয়া হয় তখন এরা বেশিরভাগই উইন্ড থ্রো হয়, যার জন্য ইনফ্যাক্ট সিড ট্রি মেথডটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধু এই একটা সমস্যার কারণে। যেখানে উইন্ড থ্রোর পসিবিলিটি বেশি সেখানে আমরা ক্লিয়ার কাটিং এ যাই না, সিড ট্রিতে যাই না, আমরা প্রেফার করি শেল্টার উড সিস্টেম বা সিলেকশন সিস্টেম। আবার ফরেস্ট্রিতে কোনো জায়গায় রোটেশন কত হবে সেটাও ডিসাইড করা হয় উইন্ডের ইফেক্ট বিবেচনা করে। কোনো জায়গায় যদি কোথাও এরকম দেখা যায়, সে আমরা একটা এক্সাম্পল যদি ধরি, ধরো আমাদের ক্যাম্পাসে আমরা মেহগনির বাগান করতে চাই, রোটেশন আমার ডিসাইড, আমরা এখানকার উইন্ড কন্ডিশন জানি, ডিরেকশন জানি, সাইক্লোনিক ইভেন্ট হলে অবশ্যই আলাদা হয়। যদি আমরা এখানে এই ধরনের হিসাব করতে পারি যে 20 বছর বয়সে আমাদের এখানে মেহগনি গাছের যে সাইজ হবে তার উইন্ড থ্রো হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে, তাহলে আমরা যখন গাছ লাগানোর প্ল্যান করব তখন তাকে কত বয়সে কাটার প্ল্যান করব? স্যার 20 বছরের আগে।
রাইট, 20 বছরের আগে। তার মানে হলো 20 বছরের আগে কেন? কারণ 20 বছর বা তার বেশি হলে এখানে উইন্ড থ্রো হওয়ার সম্ভাবনা বাড়বে, আমাদের কাজটাকে ডিফিকাল্ট করে দেবে। এবং ইনফ্যাক্ট যখন উইন্ড থ্রো হবে, এটা তো শুধু এই না যে গাছটার উপরে পড়বে, গাছটা অনেক জায়গায় ভাঙবে। সো দিস উইল বিকাম এ প্রবলেম। সেই জন্য তুমি রাইটলি বলেছো, আমরা এখানে চাইবো যে রোটেশন যেন 20 বছর ক্রস না করে, 20 বছরের আগে হয়, যাতে দাঁড়ানো অবস্থায় গাছগুলোকে আমরা কাটতে পারি। তাহলে এই যে আমাদের এখানে রোটেশনের সিদ্ধান্তটা হলো কিসের উপর ভিত্তি করে? উইন্ডের উপর ভিত্তি করে। রাইট। সো আমরা দেখছি যে আমাদের ফরেস্ট্রি ডিসিশনে উইন্ডের ভূমিকা যথেষ্ট গুরুত্ব। যত আমরা ইকুয়েটর থেকে পোলের দিকে যেতে থাকি, কারণ হলো এটা সর্বত্রই ইকুয়েটোরিয়াল রিজনে উইন্ড ভেলোসিটি কম থাকে, এবং যতই আমরা পোলের দিকে যাই উত্তর এবং দক্ষিণে, ততই বাতাসের বেগ বাড়তে থাকে। আর কোথাও যদি খুব শ্যালো হয় বা ভেরি ক্লোজ টু সারফেস হয়, যেমন খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস, উইন্ড নিয়ে কনসার্ন হতেই পারে। ওকে, আমরা উইন্ড শেষ প্রশ্ন আছে তোমাদের? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যদি দ্রুত। স্যার উইন্ড কিভাবে স্যার প্ল্যান্ট সাকসেশনের স্পিডটাকে স্যার ইনফ্লুয়েন্স করে স্যার, যদি আরেকবার বলতেন। আমি তো ওইটাই, এই যে এই ছবিটা যখন দেখাচ্ছিলাম, আমি তো ওইটাই বলছিলাম। এই ছবিটা যখন দেখাচ্ছিলাম তখন এটাই তো বলছিলাম। এখানে ধরো ঝড় হয়নি, ঝড় যখন হয়নি, এখানে এই স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কি ছিল? উপরে সব কেওড়া গাছ, তাদের ফুল ক্রাউন রয়ে গেছে, যার ফলে উপরে ঘন শেড। নিচে তখন কি চারাগুলো ছিল? তখন কি গ্রাউন্ড ভেজিটেশন ছিল? জি স্যার। গ্রাউন্ড ভেজিটেশন ছিল, কিন্তু এরা কি এস্টাবলিশ হওয়ার জন্য সাফিসিয়েন্ট স্পেস পাচ্ছিল? স্যার না স্যার। তাহলে কি এদেরকে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সাফিসিয়েন্ট বড় হওয়ার জন্য? এদেরকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না উপরের একটা গাছ মরছে। উপরে একটা গাছ মরবে, সেই জায়গাটা ভরবে হলে নিচের থেকে গাছটা বেড়ে। এখন যদি ঝড় না হয়, প্রাকৃতিক উপায়ে গাছ তো সব গাছে তো আর মহামারী লাগবে না যে একসাথে সব মহামারী হয়ে মরে গেল, যদিও কখনো কখনো গাছেও মহামারী হয়। নর্মালি হবে যেটা, অ্যাটলিস্ট ন্যাচারাল ফরেস্টে কখনো মহামারী হয় না, সেই জন্য কোনো মহামারী হওয়ার সুযোগ এখানে নাই। তো সেই ক্ষেত্রে হবে কি, একটা দুটা করে গাছ মরতে থাকবে এবং নিচের থেকে এই অন্য গাছের চারা একটা দুটা করে বড় হয়ে এই জায়গাগুলো ভরাট করতে থাকবে। সো এই কেওড়া সব এখান থেকে এলিমিনেট হয়ে অন্য গাছ এসে জায়গাটা দখল করতে ইট উইল টেক লং টাইম। কিন্তু এখানে আমরা দেখছি ঝড়ে কি হয়েছে, ঝড়ে এই যে গাছের মাথা ভেঙেছে, ডালপালা ভেঙেছে, গ্রাউন্ড হেভিলি রিডিউস করে দিয়েছে। এখন আমরা ফরেস্ট ফ্লোরে যথেষ্ট সানলাইট দেখতে পাচ্ছি, যার ফলে ফরেস্ট ফ্লোরে যে গাছ, বিভিন্ন গাছের যে চারাগুলো রয়ে গেছে, এখন তারা দ্রুত বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। সো এই পুরনো কেওড়া গাছগুলো রিপ্লেসমেন্ট দ্রুত হবে। এইভাবে উইন্ড এখানে সাকসেশনের গতিকে ত্বরান্বিত করবে। বুঝা গেছে? জি স্যার। এটা দেখতে পাচ্ছ ফায়ার? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, ফায়ার এটা আসলে কি? ফায়ারে কি হয়? যা পড়ে তাদের ক্ষেত্রে কি হয়?
কেমিক্যাল রিয়াকশনটার কথা বলছি। কাঠ পুড়ালে কি হয়? স্যার ছাই ছাই তৈরি হয় স্যার। ছাই তৈরি হয়, ভেরি গুড। ছাই তৈরি হয়, ছাই তৈরি হয় মানে এটা কাঠগুলো ডিকম্পোজড হয়ে যায়, তাই না? জি স্যার। কাঠ ডিকম্পোজড হয় এবং এই ডিকম্পোজটা হলো থার্মাল ডিকম্পোজিশন। এটা খুব দ্রুত গতিতে হয়, যার জন্য আমরা এনার্জি রিলিজ হতে দেখি, ইন্টেন্সিভ এনার্জি রিলিজ হতে দেখি ইন দ্য ফর্ম অফ ফায়ার। এই তো কাঠের ন্যাচারাল ডিকম্পোজিশন আর আগুনের মধ্যে পার্থক্য হলো এই একই জিনিস, দুইটা ক্ষেত্রেই অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজিশন হয়, বিভিন্ন মিনারেলস গুলো রিলিজড হয় অ্যাটমসফিয়ারে এবং সয়েলে। পদ্ধতিটা থেকে স্লো, এনার্জির ইন্টেন্সিটি আমরা দেখতে পাই। আর ফায়ারের ক্ষেত্রে ওই একই অক্সিডেশন প্রসেসটা হয়, একই ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার হয়, বাট এটা হয় ভেরি কুইকলি। সো এটা এনার্জি রিলিজ করে ভেরি র্যাপিডলি, মিনারেলস কে রিলিজ করে, অর্গানিক ইনঅর্গানিক মিনারেলস কে রিলিজ করে ভেরি কুইকলি। এই ভেরি ইন্টেন্সিভ এনার্জি রিলিজের কারণে সেই এনার্জিকে আমরা দেখি ইন দি ফর্ম অফ ফায়ার। ভেরি সিম্পল। আচ্ছা, আমি ব্রিফলি টাচ করে যাব এগুলো। স্যার এই পারভাসিভ কথাটার অর্থ কি? বিধ্বংসী, বিধ্বংসী এবং শক্তিশালী। তোমরা কিন্তু এখন এইসব মিনিং গুলো আমাকে কাছে জিজ্ঞেস করতে চাওয়া উচিত না। তার কারণটা হলো ইউ আর ইন ইউনিভার্সিটি, ইউ আর সাপোজ টু সি লুক ইনটু ডিকশনারিজ। আমি এর আগের ক্লাসেও খেয়াল করেছি তোমরা এই ছোট ছোট ওয়ার্ড মিনিং নিজেরা দেখে নেওয়ার কথা, সেটা তোমরা পরনির্ভরশীল হতে চাও। এটা হয়, এটা ডিকশনারিতে দেখে স্যার ব্যাপ্তিশীল পাইছি, এই জন্য স্যার একটু বুঝতে কষ্ট হচ্ছিল। এটা ব্যাপক বিধ্বংসী, শক্তিশালী। আচ্ছা, এখন আমরা এখানে বলা হচ্ছে perhaps the first major force used by human to alter their surroundings। এই আগুন আবিষ্কার করতে না শিখলে মানুষের সভ্যতার জন্ম হতো না, এর বিস্তার হতো না। কারণ হলো মানুষের সভ্যতা, আমরা যে সভ্যতা এখন দেখি তার একেবারে ফান্ডামেন্টাল জায়গা হলো ভৌত পরিবেশকে পরিবর্তন করে নিজের উপযোগী করে নিতে পারার ক্ষমতা, এবং এই ক্ষমতা দিয়েছে আগুন। আচ্ছা, এছাড়াও সাধারণত আমরা পরিবেশে দেখি ফায়ার যখন তখন যত্রতত্র হতে দেখি না, এটা সাধারণত নেচারে রেয়ারলি হয়, এবং যখন হয় এটা তখন প্রচন্ড ক্ষমতা সম্পন্ন হয়। Determine the structure and composition of plant communities। এই যে আমরা এখন দেখছি বিভিন্ন দেশে ফরেস্ট ফায়ার হচ্ছে, এই ফায়ারের পরে যদি কোনো স্ট্যান্ড আবার সেখানে ডেভেলপ করে, সেই স্ট্যান্ড গুলো কোন ধরনের গাছের স্ট্যান্ড হবে? ফায়ার সেনসিটিভ স্পিসিস অথবা ফায়ার রেজিস্ট্যান্ট স্পিসিস? ফায়ার রেজিস্ট্যান্ট স্পিসিস হবে স্যার। রাইট। তাহলে আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে এখন এই ধরনের দাবানল হতে পারলো, দাবানল হতে পারার কারণটা কি? কোশ্চেনটা বুঝি নাই। এই যে এখন ফরেস্ট বিভিন্ন জায়গায় আমরা দাবানল হতে দেখছি, ফরেস্ট ফায়ার হতে দেখছি, টার্কিতে দেখছি, গ্রিসে, ক্যালিফোর্নিয়াতে দাবানল হচ্ছে, তাই না? যে এই যে দ্রুত আগুন ছড়িয়ে পড়া, ব্যাপক এরিয়া পুরানো, এই ক্ষমতার পিছনে কারণটা কি? স্যার বাতাসে হিউমিডিটি কম থাকা একটা কারণ হলো ইউ আর ভেরি কারেক্ট, একটা কারণ হলো ওখানে অনাবৃষ্টির কারণে মাটি এবং পরিবেশ শুকিয়ে আছে। আরেকটা কারণও হতে পারে,
আরেকটা কারণ হতে পারে যে এইখানে যে গাছগুলো ছিল তারা ফায়ার রেজিস্ট্যান্ট ছিল, বা গাছে এইরকম কোন কন্টেন্ট, কেমিক্যাল কন্টেন্ট আছে ওই গাছগুলোতে যেগুলো দ্রুত উঠতে সহায়তা করে। উদাহরণস্বরূপ আমাদের দেশে এই যে গর্জন গাছ আছে, গর্জন গাছে গর্জন তেল হয়, এটা তোমরা জানো বোধহয়। যার কারণে যদি গর্জন গাছের গোড়ায় একটুখানি, গোড়ায় মানে হলো স্টেমে একটুখানি কুড়ে সেখানে একটা ম্যাচ জেলে দেওয়া হয়, তাহলে ওই গাছ পুড়ে সাফ হয়। আস্তে আস্তে ওই গাছ পুড়তে থাকে, তার কারণ হলো ওতে প্রচুর ট্যানিন আছে। কিন্তু তুমি শাল গাছে যদি ওইভাবে আগুন দাও তাহলে শাল পুড়বে না। আমাদের শালবনে নিয়মিত আগুনের ইতিহাস আছে, এই জন্য এখানে সব গাছ হয়েছে শাল, ফায়ার রেজিস্ট্যান্ট। আর আমাদের হিল ফরেস্টে আগুনের হিস্ট্রি নেই, ওখানে আগুন সাধারণত হয় না, বরং হাই রেইনফলের কারণে আগুন আদতেও হয়, কেবল সিজনালি কিছু গ্রাউন্ড ফায়ার মানুষ করে থাকে। যেহেতু ওখানে আগুনের কোনো রেকর্ড নাই, ইতিহাস নাই, সেই জন্য ওখানে মানে আগুন ধরে না, সেই জন্য ওখানে যে গাছগুলো আছে এরা সবাই হলো নট অ্যাডাপ্টেড উইথ ফায়ার, সো তারা ফায়ার সেন্সিটিভ। সো এই দাবানল গুলোর পিছনে যেমন শুকনো পরিবেশ দায়ী, খরা দায়ী, একইভাবে গাছগুলো দায়ী হতে পারে। আগুন যদি লাগে তাহলে আমরা দেখবো যে আগুন ঘন ঘন লাগলে সেই জায়গাতে ফায়ার রেজিস্ট্যান্ট স্পিসিস গ্রো করবে, সেটার স্ট্রাকচার একরকম হবে, যেমন আমাদের শালবন। আর যেখানে আগুন লাগে না বা খুবই ইরেগুলার, সেখানে দেখা যাবে যে ফায়ার সেন্সিটিভ স্পিসিস হচ্ছে, যেমন আমাদের হিল ফরেস্টে হয়ে আছে। তো এইটার জন্যই বলা হলো যে আগুন ভেজিটেশন কমিউনিটির স্ট্রাকচার এবং কম্পোজিশনকে ইনফ্লুয়েন্স করে। কন্ট্রোল পেস্ট এন্ড ডিজিজ, এই যে ক্লিয়ার কাটিং করার পরে বা এই যে কৃষকরা ফসল কাটার পরে জমিতে যে উপরে যে নাড়া পড়ে থাকে ধান কাটার পর, এগুলো কি করে? পুড়িয়ে দেয়। পোড়াই কেন? পেস্ট এন্ড ডিজিজ, প্রাইমারিলি পেস্ট এন্ড ডিজিজ কন্ট্রোল করার জন্য। আর আগুনের ইকোলজিক্যাল ইফেক্ট তোমার তো ক্লাস আছে সামনে, একটাই তোমাদের ক্লাস না, নেক্সট সেশনাল ক্লাস আছে, গতকালকে আমাকে বলেছিলেন। জি স্যার। আচ্ছা, এখন তো 1:05 বাকি, আমরা এটা নিয়ে প্রসিড না করি, আমরা নেক্সট ক্লাসে কিন্তু পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি শেষ করব, তার সাথে এটা এখানে যেটুকু বাকি আছে এটা ডিসকাস করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে এখন শেষ করছি।